তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত সফলকাম হবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি ওই লোকের মতো আটকে আটকে পড়তে পারবেন, লিখতে পারবেন, কিন্তু আপনার পড়ার মধ্যে, আপনার লেখার মধ্যে মানুষ সন্তুষ্ট হবে না। হবে? একজন হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজে, তখন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও তাদের মধ্যে কোনো আসে না, মুসল্লিদের মধ্যে কোনো ক্লান্তি আসে না। মানে সুমধুর কণ্ঠ, এত দ্রুত গতিতে শুনছে যে তার ক্লান্তি আসার মতো ওই সময়টাও নেই, ওই সুযোগটাও নেই। কিন্তু ওই জায়গার মধ্যে, ওই ইমাম সাহেবের জায়গার মধ্যে যদি থেকে থেকে কোন ইমাম সাহেব থাকে, থেকে থেকে পরে আটকে যায়, তাহলে ওই ইমামকে কেউ কি করবে না, পছন্দ করবে না, বা দীর্ঘ সময় তাকে ওই জায়গাতে রাখবে না। রাখবে? বলেন। কেউ কি, যে যারা আটকে আটকে যায় তাদেরকে কি কেউ, তাদের পিছনে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে কেউ নামাজ পড়বে? না না, পিছন থেকে মুসল্লি চলে যাবে। চলে যাবে। আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের কাজের ফিনিশিং তত সুন্দর হবে। আপনাদের কাজের ফিনিশিং যত সুন্দর হবে আপনাদের ক্লায়েন্ট তত বেশি বাড়বে, আপনাদের ক্লায়েন্ট ওইভাবে বৃদ্ধি পেতে থাকবে। একটা সময় দেখবেন 20 টাকার কাজ করেছেন আপনি ফার্স্ট টাইমে, এবং সেটা একটা স্থানে গিয়ে সেই 20 টাকার কাজের মার্ক বা সেই 20 টাকার কাজের ওয়েট আপনার 400 টাকা গিয়ে থাকবে। আপনি 20 টাকা একটা কম্পোজ করেছেন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে, কত টাকা? 20 টাকা। কত টাকায়? 20 টাকায় কম্পোজ করেছেন কোথায়? মাইক্রোসফট। সেম কাজটা যদি আপনি ইলাস্ট্রেটরে করেন সর্বনিম্ন 100 থেকে 200 টাকা। সর্বনিম্ন 100 থেকে। 200 টাকা। এর কারণ কি? এই প্রোগ্রামের কি এত তেজ? এই প্রোগ্রামের তেজ হলো ওই কাজের মধ্যে, ওই লেখাটার মধ্যে এক্সট্রা কিছু সৌন্দর্য বৃদ্ধি করা যায় ওই প্রোগ্রামের মাধ্যমে। কারণে ওই প্রোগ্রামের ডিমান্ডটা কোথায় গিয়ে থাকে? সর্বনিম্ন 100 থেকে 200 টাকা। সেম কাজটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে করলে আপনি 20 টাকা পাচ্ছেন। যখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম শেষ করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু করবেন, গ্রাফিক্স শুরু করবেন, গ্রাফিক্সে কাজ করবেন, মাদ্রাসা তখন আপনাদের কাজের ডিমান্ড হবে ওই ধরনের। আমরা তো চাই যে আপনি ভালো একটা স্থানে পৌঁছেন। আপনি ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন, আপনি মসজিদের খাদেম, আপনি মাদ্রাসার খাদেম, আপনি মাদ্রাসার কোনো একজন শিক্ষক, আপনি মাদ্রাসার কোনো একটা দায়িত্বে আছেন। আপনি আপনার স্থানে থেকে কোনো একটা কাজ যদি এক্সট্রা জুটে নিতে পারেন, সেটা বাহিরে হতে পারে, সেটা আভ্যন্তরীণ হতে পারে। সেটা কি? আভ্যন্তরীণ হতে পারে। কেমন আভ্যন্তরীণ? আপনি কম্পিউটার কাজ জানেন, আপনি হলো মক্তব্য শিক্ষক। কোন জায়গার? বলেন, কথা বলেন। মক্তবের শিক্ষক। মক্তব্য শিক্ষক। কিন্তু আপনি যখন কাজ জানেন কম্পিউটার, তখন আপনার ডিমান্ডটা হবে এমন যে মোতাই সাহেব বলবে যে, কারি হুজুর আমাদের এই প্রশ্নগুলো একটু করে দেন, কারি হুজুর আমাদের এই প্রোগ্রামগুলো, এই কাজগুলো একটু করে দেন, কারি হুজুর আমাদের মাদ্রাসাতে মাহফিল একটা পোস্টার করে দেন। ডিমান্ড, র্যাঙ্ক বাড়লো না কমলো? অবশ্যই বললো। তো এই বাড়াটার জন্য আপনাকে সামান্য একটু সময় দিতে হয়। কয় মাস সময় দিয়েছেন বলেন? কোন মাসে ক্লাস শুরু হয়েছে আপনাদের? বলেন, আপনাদের ক্লাস কোন মাসে শুরু হয়েছে, কত তারিখে শুরু হয়েছে? কে বলতে পারবে? আগস্টে শুরু হয়েছে। আগস্ট।
আগস্টে যদি শুরু হয়ে থাকে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখন চলতেছে নভেম্বর, তাই না? তো এই যে জি। 3টা মাস আপনি মেহনত করলেন, 3 মাসে যদি আপনার র্যাঙ্ক আপনার মাদ্রাসার মধ্যে আপনার স্থান যদি একটু উপরের দিকে হয়ে যায়, তাহলে এই শিক্ষাটা তো অবশ্যই দরকার। কি বলেন? জি। ধরেন আপনি কম্পিউটার পারতেন না, এখন পারেন। আপনার মাদ্রাসায় কম্পিউটার ছিল না, আপনাকে দেখে আপনার প্রিন্সিপাল কিনা সাহস পেয়েছে। আপনি মাদ্রাসায় কম্পিউটার আছে বা কম্পিউটার কিনেছেন, এবার আপনি যখন কাজ শুরু করবেন, কাজ শুরু করার কারণে আপনার মূল্যায়নটা থাকবে আলাদা। আপনার মূল্যায়নটাও থাকবে কি আলাদা। 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 ঠিক আপনি যখন গ্রাফিক্স শিখবেন, তখন আপনার মূল্যায়ন আরো বাড়বে। আপনি এভাবে যখন আইটি সেক্টরে আস্তে আস্তে কি হয়ে যাবেন, অভিজ্ঞ হয়ে যাবেন, তখন দেখবেন যে মাদ্রাসার প্রিন্সিপাল চিন্তা করবে আমার মাদ্রাসাটা কিন্ডারগার্টেনের, তো আমি একটা কম্পিউটার ল্যাব খুলি, আমার তো কারিশা হুজুর আছে, হাবসা হুজুর আছে, নাজম শাহ হুজুর আছে, ওনারা তো আমাদের এই ডিপার্টমেন্টটা চালাইতে পারবো, ওনারা তো ভালোই বোঝে। এইটাই হলো আপনার এক্সট্রা ইনকাম, এটাই হলো আপনার এক্সট্রা ইনকামের বা আপনার আলাদা ডিমান্ড বাড়ানোর মাধ্যম। শিক্ষার দ্বারা ফায়দা হয় না অবনতি হয়? ফায়দা হয়। ফায়দা হয়। ফায়দা হয়। সেই ফায়দার অর্জন আপনারা পেয়েছেন আজকে সর্বশেষ ক্লাস। আজকে সর্বশেষ ক্লাসের মধ্যে আপনারা সেটা অনুধাবন আপনাদেরকে করতে হবে। প্রথম ক্লাসে আমি কোন জায়গায় ছিলাম, আজকের শেষ ক্লাসে আমি কোথায় আছি। প্রথম জায়গায় আমি কতটুকু বুঝতাম, আজকের শেষ ক্লাসে আমি কতটুকু বুঝতেছি। প্রথম ক্লাসে আমার কি ধারণা ছিল, আজকের ক্লাসের মধ্যে গিয়ে আমি আমার ধারণা কেমন, এগুলো আপনাকে কি করতে হবে, অনুধাবন করতে হবে। আপনি যখন এটার পাল্লা মেপে যখন তার ফলাফল দেখবেন, তখনই পরবর্তী কোন একটা প্রোগ্রাম শেখার আপনার ভিতরে তৈরি হবে। কম্পিউটার কোর্স করেছেন, গ্রাফিক ডিজাইন করেন, সামনে যদি কোনো প্রোগ্রামিং ডিজাইন আসে, প্রোগ্রামিং ডিজাইন করেন, ওয়েব ডিজাইন যদি থাকে, ওয়েব ডিজাইন শিখেন, সফটওয়্যার কোডিং যদি আমরা নিয়ে আসি, সেটা শিখেন, ক্যালিগ্রাফি শিখেন, কেননা ক্যালিগ্রাফির সাথে গ্রাফিক্স এর একটা সম্পর্ক রয়েছে। এইভাবে আপনি কাজ শিখে এরপরে ভাই আপনি বিদেশ চলে যান, 2, 4, 5, 10 বছর বিদেশে কাজ করে আসেন। আপনার একাধিক স্কিল থাকার কারণে আপনার বিদেশের মাটিতে পা দিলে আপনি স্বর্ণের উপর পা দিলেন। কিসের উপরে? স্বর্ণের উপর। স্বর্ণের উপরে। কারণ বিদেশের মাটিতে অনেক ওলামায়ে কেরাম যাচ্ছেন এখন, কারণ অন্যান্য সবার মতো বিদেশের মাটিতে ওলামায়ে কেরাম যান, কিন্তু ওলামায়ে কেরামের বেসিক যে ইয়াটা আছে, ল্যাঙ্গুয়েজটা জানা আছে, সেটা দিয়ে কিছুটা কাজ করা যায়। কিন্তু তার পাশাপাশি যদি উনি আরো কিছু যোগ্যতা নিয়ে যান, তাহলে ওই জায়গার মধ্যে তিনি স্বর্ণ উঠাইতে পারবেন। বুঝতে পারছেন? কাজ কাজ শিখেন, কাজ শিখে আপনার জন্য প্রয়োজন। কারণ হালাল উপার্জনের পথের অভাব নেই, হালাল উপার্জনের পথেও কি অভাব নেই, অনেক পথ রয়েছে। এই জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। আজকে যে ক্লাসটা আপনারা ধরবেন উদাহরণস্বরূপ, সেটা যদি আপনারা শিখেন, তাহলে আপনারা নিজের একটা পাবলিকেশনের ব্যবসা দিতে পারবেন, পাবলিকেশন কোনো প্রতিষ্ঠানে জব করতে পারবেন। বেসিক যদি আপনি ভালো টাইপিং স্পিডটা দেখাইতে পারেন, কারেকশন ইয়েগুলো দেখাইতে পারেন, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতো আপনার যোগ্যতা নিয়ে আসতে পারেন, একদম প্রথম দিকেও আপনি 15 থেকে 20 হাজার টাকা অনায়াসে স্যালারি পাচ্ছেন। তো এর জন্য কি করতে হবে? অবশ্যই মেহনত করতে হবে।
হুম, আরবি একটা সাবজেক্ট খুঁজতেছিলাম আমি, যেটা যেটা দিয়ে আপনাদেরকে আজকের ক্লাসটা শিখাবো। হচ্ছে দেখি পাই কিনা। তো ছিল, দেখেন এটা তো একটা আরবি ম্যাগাজিন। আরবি ম্যাগাজিনটা কিন্তু আপনারা করতে পারবেন, কারণ আপনাদেরকে গতকাল একটা সাইজ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তাই না? এই সাজগোজটা দেখলে আপনি বুঝতে পারবেন অনেকটা। যেমন আমি শিরোনামটা নিলাম, খেয়াল করেন। সিয়াসিত্তার কিতাবগুলোতে আচ্ছা। আমরা যে সকল কাজগুলো করি, তার মধ্যে থেকে মেইন থাকে আমাদের একটা মতর অংশ, হাসিয়ার অংশ, আবার নিচে আমাদের একটা টিকা মার্ক থাকে। বুঝতে পারছেন তো? এটা হাসিয়ার অংশের মতোই থাকে অনেক সময়। আবার অনেকে এক্সট্রা ভাবে এটাকে সেটিং করে থাকে। যেমন এটা হলো আমাদের মতর অংশ, কি এটা হলো আমাদের মতর অংশ। এর পূর্বে আমরা আমাদের পেজ সেটআপটাকে ঠিক করে নিই। আমরা আমাদের A3 সাইজ নিয়ে নেব, যেহেতু আমরা সিএসসি এর কাজ করব। এই জন্য আমরা A3 সাইজ নিয়ে নিলাম। দেন ওকে বাটন প্রেস করব। চারপাশে কতটুকু পরিমাণ গ্যাপ রাখতে হবে, মূল মেটাটা কতটুকু মধ্যে থাকবে, এগুলো সবকিছু আমরা কি করে নিব, ঠিক করে নিব। এরপর আমাদের মূল মতন থাকে একটা নির্দিষ্ট সাইজের,
আমরা সেটা করে নিলাম। আবার এখান থেকে আমাদের সাইজ গুলো দেখা গেছে 2 কলামে থাকে। কয় কলামে? 2 কলমে। 2 কলামে। আমরা এখান থেকে এটাকে 2 কলাম করে নিতে পারি। সিলেক্ট করার পরে পেজ লেআউট থেকে কলাম থেকে 2 কলাম। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি করার পরে গিয়ে দেখবেন। যেমন আমার এখানে এই পেজটার উপরের অংশ কিন্তু আমার 1 কলাম আছে, তাই না? জি 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 আবার নিচের এই লেখাগুলো আছে হলো কি 2 2 কলাম। জি কলাম। আবার নিচে দেখা গেছে এই লেখাগুলো আবার 1 কলামে। 1 কলমে। কি বলেন? জি জি কিভাবে সম্ভব? এখন দেখেন এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা নিচের এটাকে আরেকটা শিরোনাম তৈরি করলাম এগুলোকে। এখন দেখেন যে জিনিসটা মূলত শেখার কথা সেটা হলো আমি মিডলে কিভাবে 1 কলাম, যে এই লেখাগুলোকে 2 কলাম করলাম, এর উপরের নিচে আবার লেখাগুলো কিভাবে আমার 1 কলাম রয়ে গেল। আমি যদি আমার কলামসে যাই তখন কিন্তু আমার পুরাটা কি হয়ে যাবে, পুরা পেজটা বা পুরা ফাইলটা 1 কলাম 2 কলাম 3 কলাম হয়ে যাবে, তাই না? কিন্তু এই জি মিডলে এটা কিভাবে হলো, এটা হলো আমার জানার বিষয়। এটা হলো আমার কি জানার বিষয়। শেখার বিষয়। এটা এগুলা করা কিন্তু আসলে অনেক কঠিন কাজ না, কিন্তু আপনাকে যখন দেয়া হবে তখন আপনারা শীতকালে শীতকালে একদম মাঘ মাসে শীতের মধ্যেও আপনি ঘামাবেন। এর কারণ কি? সিস্টেমটা সিস্টেমটা না দেখার কারণে। সিস্টেম জানেন কিন্তু সিস্টেম যে আপনি পারেন এটা আপনি নিজেও জানেন না। আপনার যে প্রতিভা সে প্রতিভা সম্পর্কে আপনি নিজেও জানেন না। অথচ কিন্তু আপনার ভিতরে প্রতিভা যে রয়েছে এটা যখন আপনাকে তুলে ধরা হবে তখন আপনি চিন্তা করবেন ঠিকই তো, এটা তো আমার জেহানে আসে নাই, অথচ এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। এটা আমার জন্য কি না, কোনো ব্যাপারই না। এই যে কোনো ব্যাপার না, এটা যখন আপনাকে তুলে ধরা হবে তখনই না ব্যাপার না, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু এটা অনেক কিছু। এর আগ পর্যন্ত কি এটা অনেক। অনেক কিছু। এইটা আপনার জন্য কোনো ব্যাপার না, কারণ আপনি লেখা সাইজকে বড় ছোট করতে পারতেছেন, বোল্ড করতে পারতেছেন, আপনি আবার কলামও করতে পারতেছেন। কিন্তু কলাম যে আমি করি সেটা হয়ে যায় পুরা ফাইলের মধ্যে, আর আরেকজন যে করে সেটা নির্দিষ্ট জায়গার মধ্যে কলাম করতে পারে। এইটা কিভাবে এইটা কিভাবে কিভাবে সম্ভব? এটা কিভাবে করে এটা হলো শেখার বিষয়। যেমন আমি এই জায়গা থেকে লেখাটাকে সিলেক্ট করে এতটুকু জায়গার মধ্যে কি করলাম, সিলেক্ট করলাম। কি করলাম? সিলেক্ট করলাম। আবার বলেন, সবাই বলেন। সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম এই জায়গা থেকে। এই জায়গা থেকে যখন আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গিয়ে আমি কলামসে গিয়ে 2 কলামস করলাম। সিলেক্ট করার পরে গিয়ে কলামসে গিয়ে 2 কলাম করলাম। 2 কলাম। যখন আমি 2 কলাম বা 3 কলাম করব, ঠিক যতটুকু লেখা সিলেক্ট করা ছিল ততটুকু লেখাটাই কেবল 2 কলাম হবে। তাহলে আপনি তো কলাম করতে পারেন, কি বলেন? জি জি কলাম জি করতে পারেন। কিন্তু এই যে সামান্য একটা জিনিসটা শুধুমাত্র বলে দেওয়া, আপনাকে তুলে ধরা, আপনাকে যখন আমি তুলে ধরবো তখন আপনার জন্য কি কি হয়ে গেল, সহজ হয়ে গেল। সহজ হয়ে জানা গেল। হয়। কি বলেন? এটাকেই বলে যে নিজের মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে, কিন্তু সেই যোগ্যতাটা যা আমার রয়েছে এটা আমি অনুধাবন করতে পারি না, বা আমাকে যখন অন্য কেউ সেই জিনিসটা তুলে ধরবে, আমাকে বলে দিবে, তখন আমি নিজেকে গড়তে পারবো খুব সহজে। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখেন আপনি 2 কলাম করতে পারবেন কিনা এভাবে। জি সম্ভব। শুধু টেকনিক কি, সিলেক্ট করা। সিলেক্ট করতে হবে। টেকনিক কি, সিলেক্ট করা। সিলেক্ট করতে হবে। করে কলম চাপতে হবে। সিলেক্ট করে যদি আমরা কলামসে যাই, যতটুকু লেখা সিলেক্ট করা থাকবে ততটুকু লেখাটাই কেবল। কলম হবে। এখন দেখেন, কলাম করলাম, এই কলামের মধ্যে এখনো আমাদের অসম্পূর্ণ 2টা কাজ রয়েছে। অসম্পূর্ণ 2টা দুই। কাজ। নাম্বার 1, আমি কাজ করছি আরবি কাজ, কিন্তু কলাম হয়ে আছে জেনারেল।
জি বাম থেকে ডান দিকে খেয়াল করেন বাম কিসের থেকে কি হয়ে আছে বাম থেকে ডান দিকে এটা কোনো সাধারণ কাজ না আজকে আপনি যে ক্লাসটা করতেছেন এটা কোনো সাধারণ কাজ না আমার 10 বছরের অভিজ্ঞতা এগুলো আমাদের অনেক সিনিয়র পার্সন থেকে দেখেছি তারা এটা পারেন না অনেক এক একজনের 30 বছর 25 বছর 28 বছর কম্পিউটার জগতে কাজ করছে পরবর্তীতে গিয়ে দেখলেও তারা আমাদের অধীনে কাজ করে এর কারণ কি বলেন অভিজ্ঞতা অভিজ্ঞতা এর কারণ হলো অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে আমি আপনাদেরকে দিচ্ছি কারণ আমি চাই যে আমার ওলামায়ে কেরামগণ এই কাজে তাদের জন্যই এই কাজগুলো ওলামায়ে কেরামদের জন্য সুতরাং ওলামায়ে কেরাম আরবি জানে ওলামায়ে কেরাম আরবি পড়তে পারে ওলামায়ে কেরাম আরবি গ্রামার সম্পর্কে ভালোই অভিজ্ঞ সুতরাং এই জায়গার মধ্যে যখন তারা এই কাজগুলো শিখবে তখন তারা স্বয়ং সম্পূর্ণ একজন অ্যারাবিক অপারেটরের জন্য যে সকল যোগ্যতাগুলো দরকার তার মধ্যে 50% রয়েছে ওলামাদের কাছে বাকি 50% যদি ওনারা অর্জন করতে পারেন তাহলে ওনারা আরবি অপারেটর হিসাবে স্বয়ংসম্পূর্ণ 50% কি আরবি জানা আরবি লিখতে পারা আরবি পড়তে পারা আরবি গ্রামার সম্পর্কে জানা এগুলো হলো প্রত্যেক ওলামায়ে কেরামের জানা আছে তাই না অর্জন করা জি আর বাকি 50% কি এগুলো কম্পিউটারের মধ্যে কিভাবে কম্পোজ করা কিভাবে কারেকশন করা কিভাবে মেকআপ দেওয়া কিভাবে সেটিং করা এই কাজগুলো যখন উনি জানবে তখন ওনাকে তখন আটকাই কে ওনার পদ থাকবে তখন দুইটা কয়টা দুইটা R&D and কম্পিউটার R&D and কম্পিউটার R&D বলা হয় পাবলিকেশন সেক্টরে যারা প্রুফ রিডার যারা আছেন বা সম্পাদক যারা আছেন তাদেরকে R&D বিভাগ বলে তাদের ডিপার্টমেন্টটাকে কি বলা হয় R&D R&D আর যারা এইগুলো কম্পিউটারের মধ্যে কাজ করেন তাদেরকে অপারেটর বলা হয় বা কম্পিউটার অপারেটর বলা হয় একজন সম্পাদক যখন কম্পিউটারের কাজ সহ জানবে ওই প্রতিষ্ঠানের মধ্যে দুইজন অপারেটরের কাজ একজন করে দিচ্ছে তাহলে তার স্কিল কি ডাউন হবে না আপ হবে ভাবে আপনার আবের জন্য আমি চেষ্টা করতেছি আপনি কেন চেষ্টা করবেন কেন করবেন না কি কারণে করবেন না বলেন ইনশাআল্লাহ চেষ্টা করবো করবো ইনশাআল্লাহ করতেই হবে আসুন, এখন অনেক কাজ বাকি আছে আমি আপনাদেরকে বলেছিলাম একটা স্বয়ং সম্পূর্ণ সিএসসি তার ক্লাস আজকে আপনাদেরকে দিব পূর্ব থেকে বলে আসছি তাই না এইটা আপনাদের দিব তো দিবই হাজার ব্যস্ত থাকলেও আমি আপনাদেরকে দিব তাই আজকে সর্বশেষ ক্লাসটা টেনে নিয়ে আসতে এই জায়গা পর্যন্ত এই পর্যন্ত হলো আপনাদেরকে শেখাই নাম্বার 1 আপনি আরবি আমি কম্পোজ করি নাই আমি জাস্ট এক জায়গা থেকে লেখা কপি করে এনে দিলাম কারণ আমি কম্পোজ করার শিখার তো আপনাদের কোনো ফায়দা নেই আছে আপনারা তো সবাই কম্পোজ করতে পারেন আপনারা তো সবাই কি করতে পারেন কম্পোজ করতে জি ইনশাআল্লাহ পারি জি বলুন ঠিক আছে কোনো সমস্যা নেই তো হ্যাঁ এটা ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো দেখেন আমি যে লেখাগুলো কপি করে নিয়ে আসলাম এরপরে আমি একটা লেখাটাকে মতনের মতো বানাইলাম দেন একটা মতনের রূপ দিলাম সাইজ দিলাম তারপরে আসেন হলো আপনার আমি লেখাটাকে 2 কলাম করলাম কিন্তু লেখা 2 কলাম হলেও আমার কাজটা এখনো কি হয় নাই সম্পূর্ণ হয় নাই এর কারণ কি যেমন আমার কলামটা এখন বর্তমানে বাম দিক থেকে কিন্তু আমার আরবির কলাম হবে কোন সাইড থেকে ডান দিকে আবার দেখা যাচ্ছে আমার 2 কলামের মাঝে গ্যাপ কিন্তু অনেক বড় এত বড় গ্যাপ নরমালি সিএসসি এর কিতাবগুলোতে থাকে হয় না না তো আমাকে 2টা কাজ করতে হবে আর এই 2টা কাজ আমি করতে পারবো আমার কলামস থেকে কলামসে গিয়ে মোর কলামসে যাব মোর কলামসে যাওয়ার পরে সেখানে গিয়ে আমরা কি করব
এই সেটিং এর কাজগুলো করব। প্রথমত হলো আমার কলামের যে মিডলে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ। দ্বিতীয় নাম্বার হলো আমার কলাম যে বাম দিক থেকে শুরু হয়েছে সেটা। তৃতীয় নাম্বার হলো আমি যদি আমার দুই কলামের মিডলে যদি এটা ডিভাইডেড দিতে চাই সেটা। আমার কলামের মিডলে বর্তমানে গ্যাপ রয়েছে 0.5 ইঞ্চি। 0.5 ইঞ্চি। আমি উদাহরণস্বরূপ এখানে 0.2 দিলাম অথবা 0.25 দিলাম। ওকে, দেন ওকে বাটন প্রেস করলাম, ফলে দেখা গেছে আমার মিডলে গ্যাপ তুলনামূলক কমেছে এবং বলা যাচ্ছে যে অনেকটা স্ট্যান্ডার্ড গ্যাপের মতো মনে হচ্ছে। অনেকটা কি স্ট্যান্ডার্ড গ্যাপ। তো এইটা আপনি প্লাস মাইনাস করতে পারবেন। আর প্লাস মাইনাস কখন করবেন? যখন এটাকে প্রিন্ট আউট দিবেন তখন দেখলে বুঝতে পারবেন যে গ্যাপটা কম হয়েছে না বেশি হয়েছে। আপনার কাছে কম মনে হলে বাড়িয়ে দিবেন, আবার যদি বড় মনে হয় কমিয়ে দিবেন। আপনি বারবার কি করতে পারবেন? এটাকে সিলেক্ট করতে পারবেন। কলামসে গিয়ে আপনি সেকেন্ড কাজ যেটা সেটা হলো, এটা যেহেতু এখন জেনারেল কলাম হিসাবে রয়েছে, আমি চাচ্ছি যে আমার অ্যারাবিক কলাম, সেক্ষেত্রে আমাকে রাইট টু লেফট বাটন ক্লিক করে ওকে বাটন প্রেস করতে হবে। এখন দেখেন আমার এটা ডান দিক থেকে বাম দিক, আগে ছিল বাম দিক থেকে ডান দিক, এখন ডান দিক থেকে। তাহলে এখন কারেক্ট কলাম হয়েছে, তাই না? জি। এবার আসেন থার্ড নাম্বার। থার্ড নাম্বার হলো আমি যে কলামটা দিয়েছি সেই কলামের মিডলে একটা ডিভাইডেড বসাইতে হবে। তাই আমি লাইন বিটুইনের মধ্যে টিকমার্ক দিয়ে ওকে বাটন প্রেস করলাম। যখন আমি ওকে বাটন প্রেস করলাম তখন মিডলে দেখেন একটা ডিভাইডেড বসে। কথা ক্লিয়ার? জি। এবার আসেন আরো মজার জিনিস সামনে। যত সময় দিবেন তত কি পাবেন? মজা, শিক্ষা পাওয়া যাবে। এবার আসেন, আপনি শিরোনাম কায়েম করলেন, শিরোনামের অধীনে আপনি মতন কায়েম করলেন, হাসিয়া কায়েম করলেন। এখন হাসিয়া গুলোর মধ্যে কিছু হাসিয়া পরবর্তী পেজে চলে গেছে কিনা? জি। জি। আমাদের যখন পরবর্তী পেজে চলে যায় আমরা তখন কি করি? ফন্ট ছোট করিয়া প্রথম পেজে নিয়ে আসি। নো নো নো, আপনি দেখবেন আপনার সিএসসি কিতাবের মধ্যে এ টু জেড সবগুলো সাইড সেম। জি। সবগুলো সেম হওয়া সত্ত্বেও কোন কোন পেজের মধ্যে তো লেখা বেশি থাকতে পারে, কম থাকতে পারে। এটাকে কিভাবে তারা ইয়ে করলো? লাইন স্পেসিং, মেন লাইন স্পেস। সেকেন্ড নাম্বার হলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক শব্দ দুই শব্দ নিচে আসছে, এগুলোকে কন্ডেন্স করে দেওয়া হয়েছে। এই ক্যারেক্টার স্পেস গুলো কি করে দেওয়া হয়েছে? কন্ডেন্স করে দেওয়া। কন্ডেন্স যখন করা হয়েছে তখন এই শব্দটা এই উপরের লাইনের গুলোর মধ্যে কি হয়ে যাচ্ছে? অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, একটা লাইন কমে যায় এইভাবে। বুঝতে পেরেছেন? এই হলো সেকেন্ড স্টেপ। যেমন আমরা প্রথমে যে কাজটা এখন করব সেটা হলো, যেহেতু হাসিয়া আমরা বলেছি, আগে আমরা হাসিয়া নাম্বার গুলো বসিয়ে নিই। নাম্বার 1 নাম্বার, জি। নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, তাহলে 6টা হাসি আছে। কয়টা? 6টা। এখন এক নাম্বার কথা হলো, যদি আপনার এটা দুই কলাম দুইটা কালারের হয়, এখন তো সিএসসি তে কিতাবগুলো প্রায় দেখা যাচ্ছে একাধিক কালার, তাই না? তবে জি। দুই কালারটাই কমন। দুই কালারটাই কি
কমন। কমন। তো আপনি যদি এখানে 2 কালার দিতে চান তো সেক্ষেত্রে দেখবেন যে হয়তো হাসিয়া নাম্বার গুলো কালার করা হয়। আপনি এখানে হাসিয়া নাম্বার গুলোকে এইভাবে ধরে সিলেক্ট করেন। আচ্ছা বলেন তো, নির্দিষ্ট নির্দিষ্ট লেখাগুলোকে সিলেক্ট করার জন্য কি করতে হয়? কন্ট্রোল আর ওই কন্ট্রোল চাপলে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল চাপলে সিলেক্ট হয়ে যাবে, কি হবে? কন্ট্রোল চেপে ওই যেখানে সিলেক্ট করবো সেখানে চাপ দিলে সেট হবে। আমাদেরকে বলতে হবে আমরা যে লেখাগুলোকে সিলেক্ট করতে চাই ওই কন্ট্রোল। লেখাগুলো কন্ট্রোল বাটন ধরে কি জি করব জি জি আমরা, মার্ক করব। জি। তাহলে লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। লেখাগুলোকে আমরা সিলেক্ট করলাম শুধু নাম্বার গুলো, দেন এটাতে আমরা একটা কালার ব্যবহার করলাম। একটা কালার আমরা এখানে ব্যবহার করলাম যে কালারটা কমন সবাই ব্যবহার করে। আচ্ছা, আমরা কালার ব্যবহার করলাম, ওকে। এবার আসেন কালারের পরপর রয়েছে আমাদের রেঞ্জ। কি রয়েছে? রেঞ্জ। রেঞ্জ। রেঞ্জ বলা হয়, নাম্বার থেকে বাকি লেখাগুলোকে একটা নির্দিষ্ট র্যাঙ্কের মধ্যে বা লাইনের মধ্যে সেট করাকে রেঞ্জ বলা হয়, ওকে। রেঞ্জ করতে হয় হলো আমাদের প্যারাগ্রাফে গিয়ে, প্যারাগ্রাফ থেকে আমরা হ্যাঙ্গিং এর কাজ করেছিলাম, জি ওটাকে জি, হ্যাঙ্গিং করলে তো মনে হয় হয়ে যায়। থেকে যে হ্যাঙ্গিং এর, জি এর ক্ষেত্রে মূলত কি করা হয়, রেঞ্জ করা হয়। যেমন আমার এখানে রয়েছে নাম্বার, এই ডিজিটের মধ্যে নাম্বার রয়েছে, এক ডিজিটের নাম্বার আমি 0.25 থেকে 30 দিতে পারি, 0.25 থেকে 30 দিতে পারি। 0.25 দিলাম অথবা 30 দিলাম, 0.30। যখন আমি 0.30 দিব তখন 0.30 পরিমাণ দূরত্ব থেকে আমার রেঞ্জটা তৈরি হবে, দেখেন। জি এটা হলো আমার সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট বলতে হাসিয়া নাম্বার গুলো কি করেছি, লাগিয়েছি। হাসিয়া নাম্বার গুলো লাগিয়েছি। হাসিয়া নাম্বার কিন্তু এই জায়গা থেকে হয়, বের হয়, তাই না? কি বলেন ওলামায়ে কেরাম? নির্দিষ্ট নির্দিষ্ট জায়গার যে হাসিয়াটা, জি যেমন এইটার অধীনে কি আলোচনাগুলো আসছে, এইটার জি অধীনে কি আলোচনাগুলো আসছে, এগুলোর হাসিয়া, অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে টিকা মার্ক বলি, নোট। তো এই যে রেঞ্জ করলাম, রেঞ্জ করার পরে এখন দেখেন আমার লেখাগুলো পরবর্তী পেজের মধ্যে চলে গেছে, কিন্তু আমাকে এই লেখাগুলো, সকল লেখাগুলো আমাকে এই পেজের মধ্যে কি করতে হবে, নিয়ে ঢুকাইতে আসতে হবে। হবে। যদি আমি না ঢুকাই তাহলে আমার এখান থেকে যতটুকু পরিমাণ শিরোনাম আছে ততটুকু পরিমাণ অন্য একটা পেজের মধ্যে নিয়ে যেতে হবে, জি জি পরবর্তী পেজে। আলোচনা যদি সবগুলো এই পেজেরই হয় তাহলে অবশ্যই আমাকে এই পেজের মধ্যে ঢুকাইতে হবে, তবে ফন্ট সাইজ ছোট করে নয়, তাই না? জি, ওই যে আপনার ওই যে এখন কি। এখানে যেমন দেখা যাচ্ছে আমার এখানে এক শব্দ রয়েছে, আমি এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এবার ফন্টে যাব, ফন্টে যাওয়ার পরে আমাকে যেতে হবে ক্যারেক্টার স্পেসিং, যেটা আমরা পাবো অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে দেখতে পাচ্ছেন স্কেলের মধ্যে 98, তার মানে 100 থাকে হলো স্বাভাবিক, এখানে 98 দেওয়া আছে। তাহলে আমাকে আর একটু কমাইতে হবে, যদি আমি লাইন আমাকে কমাইতে হবে, আমি এখানে 95 দিলাম, ফলে দেখা গেছে আমার একটা লাইন কমে গেছে। আর একটা বিষয় হলো আমি এখানে যে স্পেসিং গ্যাপ গুলো রয়েছে সেটাকে আমি আগে শূন্য করে দিই, এটাকে শূন্য করে দিলাম, এটাকে শূন্য করে দিলাম, শূন্য করে দাও, আমার লাইন স্পেসিং গুলো রেগুলার আসলো। এবার আমাকে দেখতে হবে যে এই যে এখানে দেখা যাচ্ছে এক শব্দ রয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম, কারেক্ট ফন্টে গেলাম, অ্যাডভান্সে গেলাম, সেখান থেকে আমরা এখানে 95 দিলাম, এটা আমার অ্যাড হয়ে গেছে। এটাও দেখা যাচ্ছে, এটাও আমি করতে পারি, 95 দিলাম, এটাও অ্যাড হয়ে গেল, গুড। এবার আমাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখা যাচ্ছে আমি চাইলে এতটুকু লেখাটা ঢুকাইতে পারি, এখানে আমি যাই, এখানে 100% রয়েছে, আমি 95 দিলাম, হয়ে গেছে। এবার আমার লেখাগুলোকে নিচের দিকে নিয়ে আসলাম,
সবগুলো সিলেক্ট করে একসাথে লাইন স্পেসিংটা সিঙ্গেল রয়েছে, আমি এখান থেকে 0.95 দিলাম, দেখলাম কতটুকু ঢুকে। এবার আরেকটু কমালাম, 92 দিলাম, আরেকটু বাকি, এবার আমি 90 দিলাম, 90 দেওয়ার পর আমার ঢুকলো না, আমি আরেকটু ইয়ে করলাম, 88 দিলাম। এখন কি আসছে, তাই না? মোটামুটি কাছাকাছি চলে আসছে, কাছাকাছি মিলে গেছে। কিন্তু এই জায়গার মধ্যে, এই যে জায়গার মধ্যে দেখা যাচ্ছে যেটুকু লেখা, এখানে 1 লাইন পরিমাণ গ্যাপ আছে, তাই না? এই 1 লাইন পরিমাণ গ্যাপটাও আপনাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। এর পূর্বে আমরা এই জায়গাতে আসি, আমরা যেহেতু এখানে হাসিয়া নাম্বার লাগাবো না? জি আমি যে হাসিয়া যে টানলাম নিচে 1 2 3 করে, এখানে তো আমাকে নাম্বার বসাইতে হবে, কোন জায়গার হাসি এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যেভাবে নাম্বারটা বসাই, অনেকে বলেন যে হাসিয়া নাম্বারটা উপরে কিভাবে লাগানো হয়। হাসিয়া নাম্বারটা উপরে লাগানোর কোনো কমান্ড নেই। হাসিয়া নাম্বারটা উপরে লাগানোর জন্য আমরা এক্সট্রা টেক্সট বক্স ব্যবহার করি, যে টেক্সট বক্সের কোনো বর্ডার থাকে না, যে টেক্সট বক্সের কোনো কি থাকে না, বর্ডার থাকে না। ওই টেক্সট বক্সটা আমরা বানাই, যেমন যে শব্দগুলো রয়েছে ওই শব্দগুলোর উপরে বসাই। এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমাদের লাইন স্পেসিংটা তুলনামূলক একটু বাড়িয়ে দিই। যেমন আমার এখানে লাইন স্পেসিং রয়েছে 98, মানে 91, মানে হলো আমার সিঙ্গেল থেকেও কম। আমার এখন যতটুকু রয়েছে গ্যাপ, আমি ততটুকু গ্যাপের মধ্যে বসাইতে পারি আমার হাসিয়া নাম্বারটা। যদি বলি যে না আরেকটু বাড়ানো দরকার, সেই ক্ষেত্রে আমি বাড়িয়ে নিতে পারি। এবার আসেন, আমি আমার এই মতনের পরে এখানে একটা দাগ টানতে চাই, এই ক্ষেত্রে আমার এখানে নিচে গ্যাপটা একটু বাড়াইতে চাই। আমরা প্যারাগ্রাফে যাব, এরপরে গিয়ে আমরা আফটারের মধ্যে বসিয়ে দেব কতটুকু গ্যাপটা আমরা নিচের দিকে করতে চাই। যেমন 0.5 পিটি, 5 পিটি পরিমাণ দেখেন আমার এই কলাম থেকে এই কলামের মিডল একটা গ্যাপটা বেড়ে গেছে, তাই না? তা আমি যদি এখানে 5 পিটি দিতে চাই 5 পিটি দিতে পারবো, 10 পিটি যদি দিতে চাই 10 পিটি দিতে পারবো। আমার জায়গার উপর নির্ভর করে, কিসের উপর? লেখা সাজানোর জায়গার উপর নির্ভর করে। আমার এখানে দেখতে পাচ্ছি যে আমি এইটাকে যদি আমি একটু খাবিয়ে দিই, তাহলে মোটামুটি আমার লেখাটা উপরের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। আমি এখানে অ্যাডভান্সে যাব, সেখান থেকে একটু কমিয়ে দিলাম, দেখেন কাছাকাছি দুটো লাইন সমান সমান রয়েছে, তাই না? এই দুটা লাইনকেও আমাদেরকে স্পেসিং কমিয়ে দিয়ে ভিতরে নিয়ে আসতে হবে। 85 চলে আসছে, খেয়াল করেন 85 চলে আসছে। এবার আসেন নাম্বার গুলো কিভাবে বসাবো। নাম্বার গুলো বসানোর জন্য ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমরা শেপ থেকে একটা টেক্সট বক্স তৈরি করব, টেক্সট বক্স। কিন্তু এই টেক্সট বক্সের কি থাকবে না? বর্ডার থাকবে না। আমরা বর্ডারটাকে উঠিয়ে দিলাম নো আউটলাইন, ফিল কালার থেকে দিয়ে দিলাম নো ফিল। এবার আমরা এই জায়গার মধ্যে হাসিয়া নাম্বারটা বসাই দিলাম। লেখাটাকে আমরা কপি করলাম অথবা কালার করে নিলাম। অনেক সময় দেখা গেছে এখানটা স্যাম্বল তৈরি করা হয়, আপনি স্যাম্বল তৈরি করতে পারবেন। এইবার আপনি এটাকে কোন জায়গায় বসাবেন, যেমন এই জায়গায় বসাবেন। অন্তত এই শেপটাকে মানে নড়াচড়া করার পদ্ধতিটা। এই যে শেপ, এটাকে তো আপনি বক্সটা তৈরি করলাম এই কারণে নড়াচড়া করার জন্য, বক্স তো আমি যে কোনো জায়গায় মুভমেন্ট হবে, আর এই কারণেই টেক্সট বক্সের ভিতরে কাজটা করতে হয়। আমি সিলেক্ট করতে হবে নাকি? এই যে বর্ডার ধরে, এই যে আমি বর্ডার ধরে নিয়ে যাচ্ছি, সিলেক্টটা অবশ্যই করতে হবে। এই জায়গার মধ্যে একটা নাম্বার বসালাম, দেখেন জি টেক্সট বক্স গুলো কপি করে কিভাবে শর্টকাট ভাবে কন্ট্রোল ধরে টান দিলে কপি পেস্ট হয়ে যায়। জি জি জি। আচ্ছা।
এই জায়গার মধ্যে আমরা 2 নাম্বারটা বসাইলাম, নিচের দিকে নিয়ে আসলাম। এবার আমরা এই জায়গার মধ্যে 2 নাম্বার বসা দিলাম, নাম্বার 2। তারপর আসেন হলো আরেকটা 3, 4, 5, 6, সে কয়টা আমাদের? 6টা। 6টা। এবার এটার মধ্যে বসিয়ে দিলাম 3, এটার মধ্যে বসিয়ে দিলাম 4, এটার মধ্যে বসিয়ে দিলাম 5, 6, বসে গেল। বুঝতে পারছেন? এবার আসেন, মাঝখানে একটা গ্যাপ দরকার, আমার লাইন দরকার। ইনসার্ট শেপ লাইন, ঠিক এই জায়গা থেকে ধরে এই জায়গাটা বক্স টান দিব। এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, শেপ ব্ল্যাক কালার। এবার আপনি যাবেন কোথায়? প্রিন্ট প্রিভিউতে। কোথায়? প্রিন্ট প্রিভিউতে। আপনি যখন প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবেন, তখন আপনি যে সুন্দর করে কাজটাকে সাজাইলেন, পুরা কাজটা আপনি সুন্দরভাবে এক নজরে দেখতে পারবেন। কি হইলো সুন্দর? এভাবেই তো সিএসি এর কিতাবগুলো আপনারা পান, তাই না? জি সবাই পেয়েছেন তো? জি সবাই এখন করতে পারবেন তো? ইনশাআল্লাহ। কঠিন কিছু মনে হলো আপনাদের কাছে? না না আসলে স্যার, কঠিন না, কঠিন না। ব্রেন আপনার মধ্যে কাজ করছে, কিন্তু আপনার মধ্যে যে কাজ করতেছে এটা আদৌ আপনি অনুভব করতেছেন না। যখন আপনাকে কেউ ধরিয়ে দেয়, তখনই আপনার চিন্তায় আসে যে এটা তো আমি পারি, এটা তো আমার জন্য কোনো ব্যাপার না। আসলে কেন আমি নিজেকে নিজে মানে দমিয়ে রাখলাম? কেন আমি নিজেকে নিজে কি করলাম? দমিয়ে রাখলাম। আমার তো দমিয়ে রাখা উচিত হয়নি। আমি তো আসছি পৃথিবীতে কাজ করার জন্য। আমি তো পৃথিবীতে আসছি কাজ করার জন্য। আমার যদি এমন হয়ে যায়, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কাজের মধ্যেই থাকি, আখিরাতে কোনো কিছুই করলাম না, তাহলে হবে? বলেন। না, বলেন। অবশ্যই কাজ করতে হবে। অবশ্যই আমাকে কাজ করতে হবে, কিন্তু সেই কাজটা কি থাকতে হবে? রুটিন মাফিক। আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য কিছু পরিমাণ, আখিরাতের জন্য কিছু। আমরা কি করি? আমরা একদম পুরো মৃত্যু পর্যন্ত কাজ করে যাই, কিন্তু আমরা পরবর্তী কেউ জান্নাতের অংশ পাই যারা আলেম ওলামা রয়েছেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত রয়েছেন, ধর্মের কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। কিন্তু যারা জেনারেল আছেন, তারা অফিস আদালত, পড়ালেখার পরে বাচ্চা কাচ্চা, নাতিপুতি, এরপরে গিয়া আপনার বৃদ্ধাশ্রমে, সব মিলে কি হয়? পুরা দুনিয়া তো যায়, আখিরাত তো যায়। জি, শূন্য হাত। শূন্য হাত। তাহলে সেই শূন্য হাত আমাদের বানানো যাবে না অবশ্যই। আমাদের আখিরাত লাগবে, আর আখিরাত লাগবে বলে দুনিয়াতে কাজ করব। আখিরাতের জন্য বেশি, দুনিয়ার জন্য কম। সেই দুনিয়ার জন্য কম কাজ করার জন্য অবশ্যই আমাদের অভিজ্ঞ হইতে হবে। আপনি যদি অভিজ্ঞ না হন, আপনাকে সারাদিন কাজ করতে হবে। আপনি যদি অভিজ্ঞ না হন, আপনাকে কি করতে হবে? সারাদিন কাজ এর একটা এক্সাম্পল আপনাকে এতটুকু দিতে পারি। একজন ইঞ্জিনিয়ার আর একজন লেবার, একজন ইঞ্জিনিয়ারের কাজ কতটুকু আর একজন লেবারের কতটুকু আপনি নিজে ভালো করে জানেন। একজন ইঞ্জিনিয়ার আসে, আসার পরে বলে যে এইভাবে ঢালাই করবা, এইভাবে করবা, এরপর সারাদিন আর নাই। বিকেল বেলা আসে, দেখে ঠিকভাবে হয়েছে কিনা। তো লেবার সারাদিন ডিউটি করলো, ইঞ্জিনিয়ার কিন্তু সারাদিন ডিউটি করে নাই। তবুও দেখবেন যে লেবারের দ্বিগুণ পরিমাণ ওই ইঞ্জিনিয়ারের বেতন। লেবারের দ্বিগুণ পরিমাণ ওই ইঞ্জিনিয়ারের বেতন। সকালবেলা আসলো, বললো এভাবে কাজ করবে, চলে গেছে, বাসা গেছে, খাইছে, ঘুমাইছে। এরপর বিকেল বেলা এসে আবার খবর নিছে সব ঠিকঠাক আছে কিনা। ওই যে সারাদিন লেবারটা খাটলো রোদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে, বিকেল বেলা গিয়ে তাকে 500 টাকা দিল, আর ইঞ্জিনিয়ার 5,000 টাকা পকেটে নিয়ে ঘরে ঢুকলো। এটা কিসের কারণ? অভিজ্ঞতা।
তার মানে হলো আপনি দুনিয়াতে কাজ করবেন দুনিয়ার জন্য অল্প, আখিরাতের জন্য বেশি। কিন্তু এই যে অল্প সময়ে কাজ করবেন যাতে দুনিয়াতে চলার মতো আয় আপনার হয়ে যায়। কিন্তু দুনিয়াতে চলার মতো আয় যদি না হয়, আপনি তো সারা দিন পিছনে দৌড়াইবেন না। কারণ আপনার সংসার তো সামাল দিতে আপনার 12টা বাজতেছে, সেখানের মধ্যে আপনি আখিরাতের ফিকির করবেন কিভাবে? আখিরাতের ফিকির তো আপনি করবেন অবশ্যই অবশ্যই, কিন্তু দুনিয়ার যখন আপনার চাপ চলে আসবে তখন শয়তানে আপনাকে ঘুরাই দিবে। এর জন্য অভিজ্ঞ হইতে হবে, অল্প সময় দুনিয়ার জন্য কাজ করতে হবে, ম্যাক্সিমাম সময় আখিরাতের জন্য সঞ্চয় করতে হবে। সবাই বুঝতে পেরেছেন? জি আল্লাহ পাক হযরত ভাই আমাদের ইলমকে, আমাদের আমলকে, আমাদের হাতকে সর্বদিক দিয়ে শক্তিশালী করুন। আজকে ক্লাস এই পর্যন্ত, অর্থাৎ আমিন। সর্বশেষ ক্লাসে আমরা সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করেছি। যদিও বা শিখতে গিয়ে সবাই বুঝতে পেরেছেন কঠিন মনে হয়েছিল, কিন্তু পরবর্তী যখন দেখতে পারলেন আসলে কঠিন কিছু ছিল না, সবকিছুই আমার জ্ঞানের ভিতরে আছে, জাস্ট আমাকে একটু নাড়াচাড়া দিয়ে সেটাকে সোজা করতে হবে।